সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। শেখ হাসিনার পতন ও পলায়নের পর বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন। এই সরকারকে বিভিন্ন ক্ষেত্রে দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সংস্কার কাজ করতে হবে। এজন্য এই সরকারকে সময়ের স্রোতের বিরুদ্ধে লড়াই করে সামনে এগিয়ে যেতে হবে। দ্য ইকোনমিস্টে প্রকাশিত বিশ্লেষণের ভিত্তিতে বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। বিগত 10 দিনে বাংলাদেশের রাজধানী ঢাকায় পরিবর্তন এসেছে অনেক। এই যেন এক নতুন ঢাকায় রূপান্তরিত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পিতা স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ছবি ঢাকার সব বিলবোর্ড থেকে উধাও হয়ে গেছে। তাদের দল আওয়ামী লীগের প্রচারণার জন্য দেয়ালে দেয়ালে লাগানো পোস্টার ও স্লোগানগুলো মুছে ফেলে সেখানে নানা রঙের গ্রাফিতি আঁকা হয়েছে। এসব গ্রাফিতিতে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে ছাত্র জনতার আন্দোলনের নানা দৃশ্য। এগুলোর একটিতে লেখা হয়েছে জঞ্জাল পরিষ্কার করছে নতুন প্রজন্ম, আরেকটিতে লেখা হয়েছে সাহস হচ্ছে সংক্রামক। মোট কথা সব দিক থেকে রাজধানী ঢাকার চেহারায় সুস্পষ্ট একটা পরিবর্তন আসছে। এই সম্পর্কে একজন তরুণ এনজিও কর্মী বলেন, অনেক বছর পরে আমরা যে কোনো বিষয়ে মুক্তভাবে কথা বলতে পারছি। শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানে বাংলাদেশে যে একটা রাজনৈতিক রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে তা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গত 8ই আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিবর্তন আনছেন দ্রুত গতিতে। এগুলোর মধ্যে অন্যতম দুটি প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টে নতুন প্রধান বিচারপতি ও বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। আন্দোলনকারী ছাত্রদের চাপের মুখে অন্তত 16টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে ছাত্রদের আন্দোলন দমনের জন্য রাষ্ট্রীয় মদদে শত শত হত্যাকাণ্ড ঘটানোর জন্য দায়ী ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনা হবে। এছাড়া গত জুলাই মাস থেকে শুরু হওয়া আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে স্বৈরাচারী সরকারের দায়ের করা সব মামলা প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ বাহিনীতেও সংস্কার করার ঘোষণা দেন তিনি। এখন ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে বাংলাদেশের পরিস্থিতি। গত 14ই আগস্ট দেশের সব প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে। মেট্রো রেলও সহসাই আবার চালু হবে। শিল্প কারখানাগুলো আবারও চালু হওয়ায় কাজে ফিরতে শুরু করেছেন শ্রমিক কর্মচারীরা। হাই স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা নেওয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও নতুন সময়সূচি নির্ধারণ করে তা আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে নিয়ে যাওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা তাদের লেখাপড়ার ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে ওঠার এবং পুনঃপ্রস্তুতি গ্রহণের সুযোগ পায়। দেশের সব থানায় পুলিশ সদস্যরা যোগদান করায় সেগুলোতে এখন পুরোদমে কাজকর্ম চলছে আগের মতোই। আন্দোলনের সময় গত কয়েক সপ্তাহের অস্থিতিশীল পরিস্থিতিতে অনেক সাধারণ মানুষ রাতে তাদের প্রতিবেশীদের বাড়িঘরের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আশার সঞ্চার হয়েছে সব ক্ষেত্রেই। জনজীবনের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার এই পরিস্থিতি সত্যিকার অর্থেই কতটুকু স্থায়ী হবে তা নিয়ে এখনও প্রশ্নই রয়ে গেছে। কারণ সেনাবাহিনী এবং জনগণের সমর্থনপুষ্ট ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ দুটি নির্বাচনের মাঝে কেয়ারটেকার সরকার গঠনের সাংবিধানিক ব্যবস্থা বিলুপ্ত করে দিয়ে গেছে শেখ হাসিনা সরকার। এই পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির মধ্যে প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটাতে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার করার সময় এবং সুযোগ ডক্টর ইউনূস পাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কেননা এর আগেই হয়তো নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে তাকে সরে দাঁড়াতে হতে পারে। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভের কয়েক বছর পর থেকেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রতিহিংসার রাজনীতি চলে আসছে।
বাংলাদেশের সংবিধানে সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রাখা হয়েছে। কিন্তু ঢাকার বিশ্লেষকরা বলছেন, নতুন একটি রাজনৈতিক অবস্থা গড়ে তোলার জন্য ড. ইউনূসকে বিচার বিভাগ, পুলিশ ও নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। এজন্য তার সময়ের প্রয়োজন। এ সম্পর্কে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল শহীদুল হক দ্য ইকোনমিস্টকে বলেন, আমরা যদি প্রতি ২ বছর অন্তর নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করি, তাহলে একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠতে পারে। তিনি আরও বলেন, কিন্তু এখন যদি আমরা তাড়াহুড়ো করে একটি নির্বাচন করার উদ্যোগ নেই, তাহলে আবারও পরিস্থিতি আগের অবস্থানেই ফিরে যাবে। দেশের থানাগুলো আবারও চালু করা হলেও এখনও সেগুলোতে সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ থেকে একটি বিষয় স্পষ্ট যে কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য পুলিশের উপর নির্ভর করা যাচ্ছে না, কারণ পরিস্থিতি আবারও দ্রুতই ভুল পথে চলে যেতে পারে এবং আন্দোলন চলাকালীন আগের সেই সহিংস অবস্থা ফিরে আসার আশঙ্কাও রয়েছে। অবসরপ্রাপ্ত একজন জেনারেল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে থানাগুলোতে আজীবন দায়িত্ব পালন করার মতো সক্ষমতা সেনাবাহিনীর নেই। ফলে এই দায়িত্ব পালনে যত দ্রুত সম্ভব পুলিশকেই আবারও দায়িত্ব দিতে হবে। অন্য কথায়, এই পরিস্থিতিতে দেশে নৈরাজ্য ফিরে আসার অথবা সামরিক শাসন জারির ঝুঁকি থেকেই যাবে। দেশে আইনশৃঙ্খলা বজায় রাখার একটি নতুন কাঠামো তৈরি করা প্রাথমিক গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি বলে মনে করা হচ্ছে। ১৯৭৫ সালে সেনা অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার বার্ষিকী পালনে আওয়ামী লীগ প্রতিবছরই রাজধানী ঢাকা সহ সারা দেশের বড় বড় র্যালির আয়োজন করে। এই দিনে আওয়ামী লীগ সরকার সরকারিভাবে জাতীয় ছুটি ঘোষণা করেছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সেই ছুটি বাতিল করে দিনটিকে অফিস আদালতের স্বাভাবিক কর্মদিবস হিসেবে চালু করেছে। দিল্লিতে নির্বাসিত শেখ হাসিনা ১৫ই আগস্ট শোক দিবস পালনের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন, কিন্তু খুব কম এলাকাতেই তা করতে পেরেছে আওয়ামী নেতাকর্মীরা। দ্রুত নির্বাচন অনুষ্ঠানে দেশের রাজনৈতিক দলগুলোর চাপ সৃষ্টি অন্তর্বর্তী সরকারের সামনে আরেকটি বিপদ হিসেবে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে সব দল এই ব্যাপারে একটু হলেও সংযম দেখাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাব। তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন চাই, কিন্তু তার জন্য অনুকূল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করারও প্রয়োজন রয়েছে। অন্যান্য দলের নেতারাও একই সুরেই কথা বলেছেন। ড. ইউনূসের প্রতি যদি রাজনৈতিক দলগুলোর আস্থা থাকে, তাহলে তারা সুর বদলাতে পারেন বলে মনে করেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারের সামনে আরেকটি বিপদ হচ্ছে, যে শিক্ষার্থীদের আন্দোলনে ড. ইউনূস ক্ষমতায় এসেছেন, তারা ধৈর্য হারিয়ে ফেলে সবকিছু নিজেদের হাতে তুলে নিতে পারেন। সাবেক প্রধান বিচারপতি গত ১০ অগাস্ট পদত্যাগ করার অন্যতম কারণ হচ্ছে, তাকে পদত্যাগে বাধ্য করতে সুপ্রিম কোর্টের বাইরে বিপুল সংখ্যক শিক্ষার্থী জড়ো হয়েছিলেন। আগামীতে অন্যান্য ক্ষেত্রে ছাত্রদের এ ধরনের বিক্ষোভ ড. ইউনূসের কর্তৃত্বকে খাটো করতে পারে। কাজেই একটি কার্যকর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য ড. ইউনূসের সরকারকে আরও দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। ড. মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর ঢাকায় বিদেশি কূটনীতিকদের সাথে এক ব্রিফিং করেছেন। তিনি সেখানে নির্বাচন কখন হতে পারে সেই সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিয়েছেন। তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা স্বৈরশাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেন, এমন একটি সময় দেশের দায়িত্ব নিয়েছি যখন প্রায় সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। তাই নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে। রাজধানীর একটি হোটেলে বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের প্রথমবারের মতো দেয়া ব্রিফিংয়ে ড. ইউনূস কথা বলেন। গণতান্ত্রিক ভবিষ্যতের নবযাত্রায় বাংলাদেশের বন্ধু, অংশীদার এবং আন্তর্জাতিক সম্প্রদায় তার সরকারের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায় ড. ইউনূসের পাশে শক্তভাবে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।